কেস ডায়েরিতে আগের পর্বে আমরা অনেক কিছু শুনেছি। এই পর্বে শুনব এমন অনেক কথা যা গৌতমবাবু এর আগে কোথাও বলেননি। এসটিএফের এই যে এতজনকে অ্যারেস্ট করা, এতজনকে ধরা, সব থেকে টাফ কোনটা ছিল? সাধারণ রামকৃষ্ণ নাকি টেকনিক্যালি? মানে আমি বলছি ধরতে গিয়ে অনেক জটিল, অনেক কষ্ট করে ধরতে হয়েছে। না অনেক মজার ঘটনাও ঘটে। আমি একটা মানে বিরাট ক্যাচ না হতে পারে, বড় বড় ক্যাচ হয়েছে সেটা অন্য জিনিস। আবার মানে এতটা ইম্পর্টেন্ট না হলেও মানে খুব মজার ঘটনা ঘটেছে, এরকম কিছু ঘটনা ঘটেছে। যেরকম বলি, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, নামটা সাপোজ সেলিম নামটা। একসময় তোমার বীরভূমে পাওয়া যাচ্ছে আর্মস র্যাকেট, যেটা আবার মাওয়িস্টদের কাছে চলে যাচ্ছে। দিনের পর দিন ওটাকে কিছুতেই বাস্ট করা যাচ্ছে না, কোথায় যাচ্ছে। তারপরে আর্মস র্যাকেটটা পাওয়া যাচ্ছে, মানে আমরা লোকেশানটা এই হয়েছে, ওর ডাইরেকশানটা বুঝতে হচ্ছে, এখান দিয়ে নিয়ে যাচ্ছে, এখান দিয়ে ওখানে ইন্টারসেপশন রাখা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে ধরা যাচ্ছে না কে করছে এটা, মানে লোকটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। যাই হোক, এবার একদিন একটা ফোন নাম্বার পাওয়া গেল ওই করে ইন্টারসেপশন রেখে বোঝা গেল যে এই লোকটাই করছে। এবার লোকটা ইন্টারসেপশনে, কিন্তু লোকটা কোথায়, কে বাড়ি, লোক তো কেউ চেনে না। তারপরে দেখলাম ওটা হচ্ছে, মানে একটা ট্র্যাক্টর কিনেছিল চাষ করার জন্য। ওই হ্যান্ড ট্র্যাক্টর? না হ্যান্ড না, বড় ট্র্যাক্টর। আচ্ছা, ওটা ভাড়াও খাটাতো। আচ্ছা। ট্র্যাক্টর ওখানে চলে গেলাম যেখান থেকে ট্র্যাক্টরটা কেনা হয়েছিল, গিয়ে বললাম, ওখানে পরিচয় দিয়ে ম্যানেজার কাছ থেকে পুরো ডিটেলসটা নিলাম যে এই লোক এখানে বাড়ি। কিন্তু বাড়িতে গিয়ে বাড়ি পাওয়া গেল না বা আইডেন্টিফাই করা গেল না, মানে অ্যাড্রেসটা ভুল। ও ডেলিভারিটলি দিতে পারে, ভুল অ্যাড্রেস দিয়েছিল। আবার নতুন করে শুরু করতে হলো, তাহলে কীভাবে পাবো লোকটাকে? এবার তোমার ওই যে ওকে একটা ফোন করলাম, মানে টার্গেটকেই ফোন করলেন? টার্গেটকে ডাইরেক্ট ফোন করলাম। হ্যাঁ। বললো, স্যার আপনি এরকম নিয়েছিলেন ট্র্যাক্টর, আমি ট্র্যাক্টর কোম্পানি থেকে বলছি। বললো, হ্যাঁ বলুন। আমি বললাম, ওটাকে তো করতে হবে, আপনার যে ইন্স্যুরেন্স যেটা আছে তার আগে জেনে নিয়েছি। ট্র্যাক্টর কিন্তু এরকম, মানে আমাদের গাড়ি কি এত কিলোমিটার চললো, ট্র্যাক্টর এরকম হয় না, কত ঘন্টা চললো। আমি জানতাম না এটা, ওদের ওখানে জানলাম গিয়ে। কি ট্র্যাক্টরে? মানে ধরো সার্ভিসিং আসে, ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস। আমাদের গাড়ি ধরো 10,000 কিলোমিটার গেল, তারপরে ফার্স্ট সার্ভিস আসবে সাপোজ। ট্র্যাক্টরের ক্ষেত্রে এত ঘন্টা, 50 ঘন্টা চলবে কি 100 ঘন্টা চলবে, তারপরে ফার্স্ট সার্ভিস। আমার এক্স্যাক্ট আমার এটা ইউনিটটা মনে পড়ছে না, কিন্তু ওখানে ওর ক্ষেত্রে হচ্ছে ঘন্টা। আমি বলছি, আপনার তো এরকম ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু পাবেন না, তাহলে নাহলে আমরা দেখবো, জাস্ট একটা করে দেবো, সার্টিফিকেট দিয়ে দেবো যে হ্যাঁ আপনি। বলছে, আমার তো ওটা কিছুতে রাজি হচ্ছে না। বলছে, আজকে তো হবে না, কালকে, কিন্তু ওই দিনই তুলতে হবে, না হলে আবার পরে আসা যাবে না, আবার টিম জোগাড় করে দেরি করা যাবে না। বললাম যে স্যার, ওটা কিন্তু হয়ে গেলে আপনি আর পাবেন না, এরপরে যদি হয়ে যায়, এত টাকা দিয়ে ট্রাক্টরটা কিনেছেন, আর একটা ফ্রি সার্ভিস আছে, আমরা পয়সাও লাগতো না, আমরা করে সই করে দিই। যাই হোক, ওকে কনভিন্স করালাম, ও রাজি হয়ে গেল। এবার আসবো বললো, তাহলে চলে আসুন। এবার বাড়ি একটা বললো, বাড়িতে গিয়ে দেখলাম ও বাড়িতে নেই। আচ্ছা, তো কোথায় আছে? বললো ইট ভাটাতে আছে। অথচ ট্রাক্টর আছে ওখানে? ট্রাক্টর নেই। আচ্ছা, ট্রাক্টরও নেই। ও তো ওই যে বললো না আজকে হবে না, ট্রাক্টরটা ভাড়া খাটাতে দিয়েছিল, বললো আজকে নেই। আমি বললাম, ঠিক আছে, তো সন্ধ্যেবেলা ফিরবে কি, কখন ফিরবে তখনই করে দেবো, জাস্ট দেখিয়ে দেবো, আপনি ওদের একটু বলুন। আর ঠিক আছে, নিমরাজি হওয়ার মতো। তারপর ওর শালা ছিল, বললো শালা কোথায়? বললো, জামাইবাবু তো এতে আছে, ইট ভাটাতে। ইট ভাটা কোথায়? বললো যে এই জায়গায়। আমরা চিনবো থোড়ি, ওই মাঠের মধ্যে ইট ভাটা, তুমি চলো। ওকে তুলে নিয়ে চলে গেলাম ইট ভাটাতে। দিয়ে ইট ভাটাতে এসে জামাইবাবু ওখানে। আপনারা কতজন? সেলিম, আমার 2জন কনস্টেবল ছিল, একজন অফিসার ছিল, আর আমি ছিলাম, আর ড্রাইভার। আচ্ছা। দিয়ে এবার ওকে ডাকালাম, আসলো। আমি বললাম, কোথায় আপনার ট্রাক্টর কোথায়? আমি কিন্তু সেখানে সার্ভিস ইঞ্জিনিয়ার। ঠিক।
বুঝতে পারছো? আমি গিয়ে দেখবো ওখানে ট্রাক্টরটাকে দেখবেন, চেক ট্রাক্টরটা। করবেন। আর আমরা তো ট্রাক্টরে কিছু বুঝি নাকি। আর আমার যে ড্রাইভারকে বলেছি তুই শুধু স্টার্ট করবি, তুই তো ড্রাইভার, তুই তো জানিস তো কীভাবে স্টার্ট করতে আর করতে, আর বাকিটা আমি খুব মানে ওই গম্ভীর মনোযোগ দিয়ে দেখবেন। গম্ভীর মনোযোগ দিয়ে এটা দেখে তারপরে করবো। মানে পুরোটাই রোল প্লে করা আর কি। তারপরে ওকে তুলে নিয়ে যাচ্ছি। ট্রাক্টর যেখানে আছে সেখানে দেখাতে। হ্যাঁ, ও যাচ্ছে, যেতে যেতে একটু পরে ট্রাক্টরটার সামনে দিয়ে, স্যার ওই তো ট্রাক্টর আসছে, ট্রাক্টর থামান গাড়ি। ড্রাইভারকে তো বলাই আছে, ড্রাইভার থামাচ্ছে না গাড়ি। ও ড্রাইভার দা গাড়ি থামান। কে? তারপর স্যার ওই তো। এবার ওর কাঁধে হাত দিয়ে ওর কানে কানে আমার পরিচয়টা দিলাম। হ্যাঁ, আবার অরিজিনাল পরিচয় দিইনি, আর একটা অন্য এজেন্সি যে এটা হতো আর কি। আচ্ছা, এটা অন্য কিরকম হতো? ধরো সেন্ট্রাল এজেন্সির একটা নাম বলে দিলাম, ওখানে হ্যাঁ, এরকম হতো। হ্যাঁ। ওরাও করতো আমাদের নামে, আমরাও করতাম। আচ্ছা, এটা মানে এটা ওপেন সিক্রেট ব্যাপার ছিল, কারণ যদি কখনো ডিসক্লোজ হয় যেটা আবার মূল লোকটাকে না পায়। হ্যাঁ, তা যাই হোক, ওকে নিয়ে গিয়ে ওর কানে কানে আমার পরিচয়টা দেওয়ার পর না ওর ঠান্ডা মতো হয়ে গেল। ভীতু ছিল বেসিক্যালি, কিন্তু আর্মসের করতো। ও তো আর মাউসটা অত ভীতু হয় না, এ তো আর্মসের কারবার করতো, বেসিক্যালি তো ক্রিমিনাল তো। স্যার মানে হাতে পায়ে ধরছে, আমি যে ঠিক আছে। তারপরে ওকে দিয়ে যাকে ধরবো, যে আর কি মাথা, আমি বলছি যে ওকে তুলতে হবে, চল ওকে ডাকা। সে প্রথমে ভয় পাচ্ছে, ওটা ক্রিমিনাল, মারাত্মক ক্রিমিনাল, ও মার্ডার ফার্ডার করে দিত। ফোন করে সে বলেছে যে এখানে আছি, এলআইসির টাকা আর কি জমা দিতে একটা এলআইসি অফিসে এসছে। আমি জানতাম না। মানে এইবার একে বোরখা পরিয়ে নিয়েছি। আচ্ছা, বোরখা না পড়ালে ওকে তো আইডেন্টিফাই করে ফেলবে। হ্যাঁ, ও জাস্ট বোরখার আড়াল থেকে এটার থেকে দেখিয়ে দেবে এই লোকটা। আচ্ছা। আর আমার টিম ওকে তুলে নিয়ে চলে আসবে। আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি পাশে। এইবার একটা লোক ওকে দেখিয়ে দিল, ওই লোকটা ওকে পাঁজা কুলা করে তোলা হয়েছে গাড়িতে। সে উঠবে না, হাত ফাত ছিটাচ্ছে, করছে, জোর করে গাড়ির মধ্যে ঢুকিয়ে চেক করা হচ্ছে কোথায় আর্মস কিচ্ছু নেই। তারপর দেখছি টাকার বান্ডিল বেরিয়ে আসছে। এরপরে বুঝলাম যে এই লোকটা এলআইসি টাকা জমা দিতে এসছে। আর যখন বলে আমি তো কিছু জানি, ও কিছু জানে না আর কি। ও একদম পুরোপুরি ইনোসেন্ট একটা লোক, সাধারণ মানুষ তাকে তুলে নিয়েছে। সাধারণ মানুষ তাকে তুলে নিয়েছি। তো আইডেন্টিফাই করেছে যে ওই আমার। হ্যাঁ, এবার ও শুধু ওর মুখটা দেখে হায় আল্লাহ বলে কপাল চাপড়ে দিল। মানে হায় আল্লাহ মানে ও মানে ভুল লোককে আইডেন্টিফাই করেছে, এটা বুঝতে পারে হায় আল্লাহ বলে কপাল চাপড়ে দিয়েছে, বোরখা পরে পেছনে বসে। আর মূল যে হ্যাঁ, তারপরে তুলেছিলাম ওইখান থেকেই না, সেই না সেদিনকে আর হয়নি। সেদিনকে আর হয়নি। এই যে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করতে বা এই ধরনের কাজ করেছো, তাদের রাজীব কুমারকে কেমন দেখেছো? দুর্দান্ত, মানে গোয়েন্দা হিসাবে বলবো ওনার মানে অসাধারণ একজন গোয়েন্দা, এবং ওনার কাছে অনেক কিছু শেখার আছে। আর ওনারও ইন্টুইশন খুব ভালো কাজ করতো, মানে অসাধারণ। আর অসাধারণ ওনার না এই যে সোর্স মেনটেন বা প্রথম দিকে পার্সোনাল সোর্স, একদম ওনার অসংখ্য সোর্স ছিল। এবং শুধু তাই না, ভারতবর্ষের বাইরেও ওনার নেপাল বলো, বলো ভুটান বলো, বাংলাদেশ বলো, উনি অনেক সোর্স মেনটেন করতেন। আচ্ছা, একদম মানে অসাধারণ, আমি বলবো তো মানে অসাধারণ। রাজীব কুমার সাহেবের আন্ডারে কাজ করাটা অসাধারণ অভিজ্ঞতা। এবং পরবর্তীকালে আমি তো ইন্সপেক্টর থাকতেই পরে এই যে মাওয়িস্ট অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে, মাওয়িস্টটা যখন নিউট্রালাইজ হয়ে গেল, তারপরে আমাকে একটা অদ্ভুত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা তোমার সাইবার সার্ভিলেন্স বলে একটা সেকশন তৈরি করা হলো সাইবারের উপর, এসটিএফে সাইবারের উপর। কারণ কি, কারণ ধরো এই যে সাইবারে যে ঘটনাগুলো ঘটছিল, সব জায়গায় ডেটাগুলো কিন্তু এরা দিচ্ছিল না। আমার যে ডেটাগুলো চাই, ধরো ফেসবুকের ক্ষেত্রে আমরা ফেসবুক অথরিটি দিচ্ছে না, বা তোমার এই যে অনেক ঘটনা, এই যে ধরো ফেসবুকটা কি মানে মারাত্মকভাবে খারাপ কাজেও ব্যবহার করা যায়। ঠিক যেরকম তুই এই যে রিসেন্টটা মানে কোন সাল আমি ঠিক খেয়াল পড়ছে না, ওই যে তোমার বাদুড়িয়ার এতে বসিরহাটে একটা রায়টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, মনে আছে? সেই সময় তোমার যে পোস্টটা হয়েছিল,
ওই পোস্টটা যে করেছিল ওই লোকটাকে আমি পিক আপ করি আমরা। আচ্ছা, চুপচাপ। ওই লোকটা একদম চুপচাপ পিক আপ করে। ওই লোকটা একটা অ্যাস্ট্রোলজার, এবং ওকে করলাম, ওকে হাত দেখাবো বলেই ডেকেছিল একটা জায়গা, ও পিক আপ করে নিয়ে চলে এসেছিলাম। এবার কী করেছিল, ওর পোস্টটা থেকেই আগুনটা ছড়ায়। ওর পোস্টটা কি পোস্ট করেছিল যে কোনো একটা সম্প্রদায়ের লোক, বিশেষ সম্প্রদায়ের লোক আরেকটা বিশেষ সম্প্রদায়ের মহিলাকে শ্লীলতাহানি করছে। সেখানে ওই দ্রৌপদীর বস্ত্রহরণের মতো একটা ছবি লাগিয়ে দিয়েছে। শাড়ি। পরে জানা গেল ওটা ঝাড়খণ্ডের একটা ভোজপুরি ফিল্মের তোমার ওটা ছবি ক্লিপিংটা কেটে দিয়ে করেছে। ওর আগুনের মতো ছড়াচ্ছিল সব চারিদিকে। স্বাভাবিক হয়, যে সম্প্রদায় ভিকটিম তারা তো করবি, তারা করলো কেন এরকম হলো। শুধু তাই না, আমি এই যে সাইবার থেকে আমরা চন্দন দাস বলে এক আসামি ছিল নদিয়া ডিস্ট্রিক্টে, সে মানে 2টো মার্ডার হয়ে গেছিল, রুলিং পার্টির 2জন ওয়ার্কারকে মেরে দিয়েছিল, দিয়ে গা ঢাকা দিয়েছে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এবার তো সিআইডি ওকে খুঁজছে, এসওজি নদিয়া খুঁজছে, কেউ পাচ্ছে না। তখন কিন্তু আমরা চিনি না লোকটা কে, বা কেসটা সম্পর্কে জানি না, লোকাল থানার কেস। কিন্তু ওটা তোমার খুব মানে সিএম ম্যাডাম নিজে ইন্টারেস্টেড, ওকে ধরে দিতে হবে। তখন সুরজিৎ কর প্রকাশ সাহেব দিদেন ডিজি, উনি বললেন যে ওটাকে ধরতে হবে যে করেই হোক। তা এবার আমরা উঠে পড়ে লাগলাম, সিআইডি হলো না, এসওজি স্পেশাল অপারেশন গ্রুপ নদিয়া ওরা ফেল করছে। ওরা কিন্তু জানে আসামিটা কে বা ওর কি অ্যাসোসিয়েট আছে বা এ আছে, কিন্তু ওরা ধরতে পারছে না, গা ঢাকা দিয়েছে। এবং কোনো ফোন ইউজ করেছে, পুলিশের প্রথাগত পদ্ধতি যেটা, ফোনটা ট্যাপ করে, ইজি জিনিস, ফোনটা ট্যাপ করে ওইটা কোথায় আছে লোকেশান করো, লোকেশান আইডেন্টিফাই করে ওখানে চলে যাও, ওখান থেকে তুলে নিয়ে চলে আসো। কিচ্ছু নেই, ফোন টোন কিছু ইউজ করছে না। এইবার কি করতে করতে ওকে অ্যানালিসিস করতে করতে এটাই পেলাম তোমার ফেসবুকটা, হঠাৎ ওর ফেসবুকে দুটো একটা মাঝে মাঝে হচ্ছে, পোস্ট হচ্ছে বা হচ্ছে। ওখান থেকে ফেসবুক অ্যানালিসিস করে করে একটা কন্ট্যাক্ট পেয়ে গেলাম। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি ঘটনাটা বলছি। কন্ট্যাক্ট পেয়ে গেলাম, পেয়ে দেখছি ও ঘুরতে ঘুরতে তোমার মহারাষ্ট্র সব ঘুরে লাস্টে গোয়ায় এসছে। এই লোকটা গোয়ায় থাকছে, কিন্তু কোথায় থাকছে আমরা যাচ্ছি না। আমি কিন্তু ওকে তো আমরা চিনি না, আইডেন্টিফাই করতে হবে। নদিয়ার যে এসওজি টিম, ওর একজনকে নিলাম, এক এএসআই, যে আইডেন্টিফাই করবে। আমার এক অফিসার, এক কনস্টেবল নিলাম, আর আমি দিয়ে ফ্লাইটে করে গোয়ায় চলে গেলাম। আমার টিম কিন্তু এখানে, এরা অ্যানালিসিস করছে প্রতি মুহূর্তে, আপডেট জানাচ্ছে, লোকেশান দেবে সব করবে, টেকনিক্যাল অ্যানালিসিসটা এখানে করছে, আর আমরা ওখানে চলে গেলাম। দিয়ে দেখতে পেলাম একটা লোক, ওই যে আইডেন্টিফাই যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারতে জানতে পারলাম ও হচ্ছে তোমার ছুতোরের কাজ করে, ছুতোরে মিস্ত্রি, মানে ভালো অবস্থা, ভালো, কিন্তু মিস্ত্রি আর কি। তাকে তার ইন্টারসেপশানে তার বউটারও ইন্টারসেপশান নিলাম। আচ্ছা, কারণ পাওয়া যায় একের পরে। এবার ওর বউয়ের ফোনে দেখি ও আর কি করছে, ফোন করছে, কথা বলছে। হ্যাঁ, তারপরে বুঝলাম যে ওর সঙ্গে কোনো একটা ইলিসিট রিলেশন আছে। ও হাজব্যান্ড না থাকলে বউটার কাছে ও আসে মাঝে মাঝে। আচ্ছা। তারপরে আমরা যেদিন গেছি সেদিনকে না, তার পরের দিন আমরা একটা উঠেছি, লজে, এই গেস্ট হাউসে উঠেছি। দেখলাম ওর বাড়ির কাছে গোয়া পুলিশকেও বলে রেখেছি যে এরকম আছে, তুলবো, কোথায় আছে, কে আছে, এসব জানে না ওরা, যখন লাগবে অ্যাসিস্ট্যান্স তখন নিয়ে নেব। তারপরে ওর মানে ওর বাড়িতে ও সেদিনকে যে ভাড়কা সি বিচে গেছিল। এবার আমার তো অফিসার আর এই যে কনস্টেবল তো ইয়াং, তো মানে উত্তেজিত হয়ে পড়ছে, স্যার চলুন ওখানে। একদম না, চুপচাপ থাক, কারণ বিচ থেকে ফিরতে ফিরতে ওর সন্ধে হবে, সন্ধ্যের পরে ঢুকবো, সন্ধ্যের পরে ঢুকছি। এবার টার্গেট কিন্তু আমার যে টার্গেট চন্দন না, চন্দনকে যে শেলটা দিয়েছিল সেই লোকটা, যে ছুতোর আর কি। যথারীতি সন্ধেবেলায় ঢুকেছে, ঢোকার পর টাওয়েলটা আমি ঢুকলাম,
এবং বাইরে গোয়া পুলিশের 3 জনকে রেখে দিয়েছি, আমি আমার ওই ছেলেটাকে কনস্টেবলকে নিয়ে ঢুকেছি। ও তো দেখে অবাক, কে না কে ঢুকেছে, কেন, কি ব্যাপার। এই আমি ছুতোর ওকে- কি বাঙালি না ছুতোর ওখানকারই? বাঙালি, আচ্ছা। আমাদের এখানকার লোকাল ছেলে। হুম। ও জাস্ট জিন্সটা খুলেছে, খুলে টাওয়েলটা এরকম করে পড়ছে। হুম। দিয়ে আমি ওকে বললাম, এই ওরে কানে কানে বললাম যে চন্দন কোথায়, আমি তো কিছু জানি না, আমি জানিস না, আমার মেয়েরা একদম বল কোথায় চন্দন। ধমক দেওয়ার পরে বলছে, না স্যার সত্যি জানি না ও কোথায়। আমি তখন ওর বউকে বলছে কি, এই দেখো না স্যারেরা কি জিজ্ঞেস করছে, স্যার চন্দন কোথায়, আমি কি করে জানবো। ওর বউ বলছে, না না স্যার চন্দন নন্দন যায় না তো, চন্দন কেন, চন্দন কোথায়, চন্দনকে খুঁজছেন, ওর বউ বলছে। হুম। আর এদিকে এর আড়ালে ও চন্দনের সঙ্গে মাঝে মাঝে দেখা করে ওই সব। আমি তখন একে ছেড়েছি, আমি যে তুই একটু, আমার কনস্টেবলকে বলছি একটু সরাত দূরে। বউটার কাছে গেছি, আমি যে তোমার সঙ্গে চন্দনের কি রিলেশান বলে দেবো? বলে দেবো তোমার বরকে। সে বলছি কি, বলছে তার মানে, তার মানে সেদিনকে দুপুরবেলা এই করেছে, ওই দিন ওখানে দেখা করেছিলে, তারপরে এই বলেছে। ও না প্রায় আমার পায়ে পড়ার মতো, স্যার খবরদার না, আমার সংসারটা ভেঙে যাবে। আমি বললাম তাহলে তুমি বলো যে চন্দনের বাড়িতে আমাকে নিয়ে যেতে, চন্দনকে ধরে নিয়ে যেতে। এই স্যাররা যা বলছেন তুমি করো, যাও স্যারের সঙ্গে যাও, চন্দনকে ধরিয়ে দাও। তারপরে ওকে নিয়ে সন্ধেবেলায়, মানে একটু অন্ধকার হওয়ার পরে, এর টিম নিয়ে গেলাম গোয়া পুলিশের ছোট টিম একটা নিয়ে ওই বাড়িটা, কেন দূর থেকে দেখতে পেলে তো পালিয়ে যাবে। হুম। প্রথমে আমরা সিভিলে গিয়ে এটাকে ঘিরিয়ে দিলাম বাইরে, তারপরে দিয়ে তারপর চন্দন ধরা পড়লো। দিয়ে চন্দন শুধু একটা কথাই বললো আমার দিকে তাকিয়ে, বললো স্যার আমি জানতাম আপনি আসবেন। মানে আমি না পুলিশ অফিসার, হুম। বলছে আমি জানতাম আপনি আসবেন, চলুন স্যার কোথায় যেতে হবে। খুব স্মার্ট, আচ্ছা। চলুন কোথায় যেতে হবে, কিন্তু স্যার এদের কী হবে। ওর বউটাকে বললাম কী হবে, বললো আমি তো একা যেতে পারবো না, এতে হাওড়ায় বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। তখন আমি বললাম তোমাদের জানাশোনা কে আছে এখানে, যেন আর ওই লোকটাকে যাকে দিয়ে আইডেন্টিফাই করেছে ওকে ছেড়ে দিচ্ছি। ও কিন্তু আমাকে বলেছিল যে স্যার ও কিন্তু নটোরিয়াস জিনিস। হ্যাঁ ঠিক আছে, সে কে যাবে, ও কথা বললাম যে এখানে বললো, ওর কথা বললো। আমি বললাম তাহলে ওই ওকে যেচে ডাকাও। বললো, আপনি হ্যাঁ। বললেন না? ওকে ডাকালো, ডাকে যে একে দিয়ায় বউটাকে, টাকা কোথায় পাবো স্যার, আচ্ছা এই টাকা দিয়ে দে, আমরা টাকা দিয়ে দিলাম। এই টাকাগুলো কি পকেট থেকে দিতে হতো? না টাকাগুলো পকেট থেকে আপাতত দিলেও টাকা দিয়ে দিত আচ্ছা। সরকার। কখনো এই যে যে অপারেশনে খরচা, এই থাকা খাওয়া, মানে রাজীব কুমার সাহেব তো দিতেন, আমি অন্যদের কি জানি না, দিয়ে দিতেন, ওটা ওরগুলো ম্যানেজ হয়ে যেত। মানে বিল করে দিলে হয়ে যেত? বিল করে দিলে, হ্যাঁ, এবং ওটা সোর্স ফান্ড থেকে আসতো। ওটা কিন্তু কোনো, আমরা কোনো এই না, মানে কাউকে একটা জামা কাপড় কিনে দিয়েছে সেই পয়সাটাও দিয়ে দিই, আচ্ছা। বা টিম খেয়েছে, বা এরকম এরকম জামা কাপড় কিনে দেওয়া? হ্যাঁ মানুষদের একটা জিনিস, টেরোরিস্টরা তবু কিছু পয়সা থাকে, মানুষদের তো পয়সা থাকে না। মানে আর এরা মানে এতটা ডেডিকেটেড না। একজন কিষাণজির এক অ্যাসোসিয়েটকে ধরেছিলাম, গণেশ বলে, কানে কম শুনতো, বাগুইয়াটির এখানে, এখন কিষাণজি মাঝে মাঝে এসে থাকতো ওখানে। কিষাণজিও থাকতেন হ্যাঁ বাগুইআটিতে? ওর কাছে প্রচুর টাকা পয়সা হচ্ছিল, কিন্তু বাট ও কিন্তু ওই মানে কোনো ওই টাকাটায় হাত দেয়নি কোনো দিন। যে আচ্ছা। টাকাটা অদ্ভুত, এরা ডেডিকেটেড। এবং ওখানে ও একটা ছোট নোটবই মেনটেন করতো, ওখানে লিখে রাখতো পাউরুটি 5 টাকা, গুড় খেত 2 টাকা, এরকম সব লিখে রাখতো হিসাব। চা খেয়েছে 2 টাকা হিসেব। আমি বললাম তুই ছেঁড়া ছুটে হাওয়াই চপ্পলে সেফটি পিন পায়ে দিয়ে যে, আমি বললাম এইভাবে থাকিস, তোর কাছে এত টাকা, লক্ষ লক্ষ টাকা আছে। তো মানে ও যেটা বললো, ও হচ্ছে কাস্টোডিয়ান। ও তো কাস্টোডিয়ান, ওই টাকায় ওর কোনো অধিকার নেই। তুমি এটা কি কোনো মানে পলিটিক্যাল লিডারের কাছ থেকে এটা এক্সপেক্ট করতে পারো? যে কোনো অন্য সাধারণ মানুষের কাছ থেকে তো এক্সপেক্ট করতে পারবো। তাহলে কতটা ডেডিকেটেড হলে, ওর পলিসিটাকে সাপোর্ট করছি না, না, বাট ওর এই অনেস্টিটাকে আমি বলছি না, সত্যি হ্যাটস অফ।
মানে নিজেকে শেষ করে দেবে, তবু ওই টাকাতে ছোঁবে না। এই জিনিসগুলো না, কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো ভাবা একটা জায়গায় এসে স্ট্রাইক করে ভেতরে, যে লোকগুলো তো পারতো এই টাকাটা নিয়ে মানে পার্সোনাল কাজে ব্যবহার করতে পারতো, করে। এরকম মাওয়িস্টের মধ্যে অনেককে পেয়েছেন এরকম? অনেকেই পেয়েছি। আবার এরকম লিডারশিপের মধ্যে আছে, লন্ডনে ছেলেকে পড়ায় বা পড়ায়, হাইয়েস্ট লিডারশিপ, আমি নাম বলছি না, কিন্তু তুমিও খোঁজ নিলে জানতে পারবে। ভ্যারি করে ম্যান টু ম্যান, সবাই যে এরকম তা না, তবে বেশিরভাগ এরকম, বেশিরভাগই ভালো। বেশিরভাগই এই যে এত দিন ধরে চাকরি করেছেন, এত কিছু করেছেন, এত গোপনে কাজ করেছেন, এখন এসে কোনো জায়গায় কোনো সময় কোনো ভয় লাগে? 14 বছর এসটিএফে ছিলাম। ভয় লাগলে তো তখন লাগতো যখন এসটিএফটা ফর্ম করেছিল 2008-এ, যখন আর আমাকে ওই মাওয়িস্ট সেকশনে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তো আগুন জ্বলছে চারিদিকে, মাওয়িস্ট মানে মৃত্যু। আমাকে অনেকেই বলেছে, মানে অনেকে তো পুলিশের চাকরিটা 90% মানুষ রসে বসে থাকার জন্য আসে, বাট ওই রস এবং বস সব ছেড়ে দিয়ে তো এসেছিলাম এখানে। হ্যাঁ, শুধু এই মানে দেশের জন্য কিছু করতে পেরেছি, বুঝতে পারছো তো। একজন পুলিশ অফিসার দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এমন কিছু কাজ যা গোপনে করতে হয়েছে, অপারেশন চালাতে হয়েছে, এমন অনেক কাজ যা বলতে পারলেন না অবসর নেওয়ার পরেও। কেস ডায়েরি আজ এ পর্যন্তই। Negative, okay, that's further.